অতীন শিবপুর গ্রামের উদ্দেশ্যে যাচ্ছে আজ 15 বছর পর। এর আগে ওখানেই থাকতো। এরপরে ওর বাবা মা মারা গেল আর চাকরি সূত্রে চলে এলো শহরে। ওখানে গিয়ে ওর পৈতৃক ভিটেটুকু বিক্রি করবে এই ইচ্ছেই ওর মনে। ইস, এতটা সময় লেগে যাবে বুঝতেই পারিনি। এখনো তো অনেকটা পথ। আশেপাশে তো কোনো গাড়ি ঘোড়াও দেখছি না। এতটা পথ যাব কি করে? আর একটু সামনে গিয়ে দেখি না হয়। গ্রাম্য পথ, তার উপরে আকাশটা মেঘলা। এই কারণে পূর্ণিমার চাঁদ থাকার পরেও চারদিকটা অন্ধকার। মাঝে মাঝে চারপাশ থেকে দু একটা জোনাকি পোকা চলছে। আরে, মনে হচ্ছে ওই একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি গিয়ে ওটাকে ধরি, না হলে আজ কপালে দুর্ভোগ আছে। অতীন গাড়ির কাছে গিয়ে দেখতে পায় আপাতমস্তক একটা চাদরে জড়ানো মানুষ গাড়িতে বসে আছে। কিছুটা কৌতূহলী হয়ে অতীন গাড়িওয়ালাকে জিজ্ঞেস করে, এই যে ভাই, যাবেন? ও ভাই, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ ভাই, যাব, উঠে বসুন। অতীন কি যেন একটু চিন্তা করছিল। হঠাৎ ওর গাড়িওয়ালা আবার ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, কি হলো, যাবেন না? হ্যাঁ হ্যাঁ, যাব তো। তাহলে দেরি করছেন কেন? উঠে বসুন, আমার যে বড্ড তাড়া আছে। অতীন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে। মৃদু দুলতে দুলতে গ্রাম্য মেঠোপথ ধরে গাড়ি চলতে থাকে। এটা কি হলো? আমি কোথায় যাব, কত টাকা দেব, তার কিছুই তো জিজ্ঞেস করলো না। এমনও কি হয় নাকি? হবে হয়তো সারাদিনের পরিশ্রমে আর গাড়ির মৃদু ঝাঁকুনিতে চোখটা একটু লেগে এসেছিল। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি গাড়িটা থমকে গেছে, আর ঠিক সামনেই একটা ছোট হারিকেন হাতে ওই লোকটা দাঁড়িয়ে আছে। নেমে আসুন, আর যাওয়া যাবে না। সে কি কথা? তাহলে এতটা পথ আমি কিভাবে যাব? আপনি পরশিবপুর যাবেন না? এখান থেকে কাছেই, সামনের মোড়টা পার করলেই পরশিবপুর গ্রাম। আমার বড্ড তাড়া, আমি আর যেতে পারবো না। অতীন গাড়ি থেকে নামতেই গাড়োয়ান গাড়ি নিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। একা জনশূন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে অতীন। এমন আজব লোক আমি আমার জীবনে দেখিনি। মাঝপথে এনে বলে কিনা আমি আর যেতে পারবো না। যাক, সে কথা থাক। এখন তো এখানে বসে থাকতে পারি না। দেখি আস্তে আস্তে আগানো যায় কিনা। অতীন দেরি করে হাঁটতে থাকে। অন্ধকারে চারদিক দেখা যায় না, তার ওপর গ্রাম্য পথ। সব মিলিয়ে বেশ ঝক্কি পোহাতে হচ্ছে অতীনকে। হাতের একমাত্র টর্চ লাইটটা নিভু নিভু করে চলছে। এর থেকে না আসাই ভালো ছিল হয়তো। এক টুকরো জমি, সে কি এখনো আছে নাকি? কোন দখলদার দখল করে বসে আছে কে জানে। যদি তাই হয় তবে তাদের হাত থেকে জমিটা নেওয়া খুব একটা সহজ হবে বলে আমার মনে হয় না। বেশ খানিকক্ষণ হেঁটে একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছালো অতীন। সামনে কিছুটা দূরে একটা কুঁড়ে ঘর দেখা যায়। তার ভেতর টিম টিম করে একটা আলো জ্বলছে। বাড়ি? এটা তো আমাদের সেই বাড়ি। তার মানে যা ভেবেছি তাই, কোনো দখলদার ওই জমিটাকে দখল করে আছে। অতীন অবশ্য দাঁড়িয়ে রইল না, টর্চ লাইটটা সামনে ফেলে এগিয়ে গেল। ঘরের ভেতর থেকে মৃদু গুঞ্জন আসছে। বোঝা যাচ্ছে কেউ একজন আছে ভেতরে। কেউ আছেন? এক্সকিউজ মি, বাড়িতে কি কেউ আছেন? অতীনের ডাকে ঘর থেকে মাঝবয়সী একটা মেয়ে বের হয়ে আসে। তার হাতে একটা ছোট্ট আলো। অতীন কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ওই আলোটা মেয়েটার মুখে পড়তেই অতীন চমকে ওঠে। মনিকা, তুই কেমন আছিস? আমাকে চিনতে পারছিস? আমি অতীন। হ্যাঁ, চিনতে পেরেছি। কিন্তু তুই এখানে? তোর বাবা মা কোথায়? বাবা মা নেই। বাবার অসুখ হয়েছিল, চিকিৎসার জন্য বাড়িঘর জমি জমা সব বিক্রি করতে হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। বাবাকে আমরা বাঁচাতে পারিনি। কদিন পরে মাও চলে যায়। হায় রে, এই 15 বছরে সবকিছু কত পরিবর্তন হয়ে গেছে। কয়েকদিন গাছতলায় রাত কাটিয়েছিলাম, পরে ভাবলাম
তোদের এই জমিটা যখন খালি পড়ে আছে তখন না হয় এটার উপরই থাকি, সেই থেকেই এখানে আছি। কিন্তু আমি তো একটা কাজে এসেছি। যাক, সে কথা পরে হবে। তার আগে ঘরে চল। কিরে, আমাকে ঘরে নিয়ে যাবি না? না মানে একটু সমস্যা আছে, আমি তোকে ঘরে নিতে পারবো না। আরে, তুই তো এমন ছিলি না, হঠাৎ এত পরিবর্তন। আরে আমি অতীন, ছোট্টবেলায় একটা রুটি যার সাথে ভাগাভাগি করে খেয়েছিস, সেই অতীন আমি। আমাকে ক্ষমা কর রতিন, আমি তোকে ঘরের ভেতরে নিতে পারবো না। ঠিক আছে, কি আর করা, বাইরেই বসি। অতীন বাইরে একটা ছোট চৌকির ওপর বসে পা দোলাতে লাগলো। মনিকার ভেতরে তখনও একটা অস্বস্তি কাজ করছিল। সে দৃশ্য অতীনের চোখ এড়ালো না। তা এখন কার সাথে থাকছিস? একা একা নিশ্চয়ই থাকছিস না? তুই যা ভিতর ডিম, ভাবলেই হাসি পায় আমার। আমার বিয়ে হয়েছে, স্বামীর সাথে থাকতাম। কি, তোর বিয়ে হয়ে গেছে? অবশ্য হবেই না বা কেন, 15টা বছর একেবারে কম তো নয়। তো তোর বর কই, দেখছি না যে? তুই হঠাৎ এত বছর পরে এলি যে, কোনো দরকার? হ্যাঁ মানে আসলে এই জমিটা বিক্রি করার জন্য এসেছিলাম। অবশ্য এ বিষয়ে তোর বরের সাথেই কথা বলবো, তোদের উৎখাত করব না, এ নিয়ে দুশ্চিন্তা করতে হবে না রে। কিন্তু ও তো বাড়িতে নেই, বনের ভেতরে আছে। বনের ভিতরে? এত রাতে বনের ভেতরে কি করে? এর আগে যে কাজ করতো এখনো সেটাই করে, গরুর গাড়ি চালায়। গরুর গাড়ি? তার মানে আমি তাকে দেখেছি। আই মিন, আমি তো তার গরুর গাড়ি করেই খানিক পথ এসেছি। কি সর্বনাশ! অতীন, তুই পালা এখান থেকে, এই বাড়ি থেকে চলে যা, চলে যা বলছি। মুহূর্তে মনিকা রীতিমতো পরিবর্তন হয়ে গেল। তার দুই চোখ ক্রমে বিস্ফারিত হয়ে উঠছে, তার হাত পা কাঁপছে, গলার স্বর অস্বাভাবিক রকমের পরিবর্তন হয়ে যাচ্ছে। এমন করছিস কেন? তোর বর আসুক, তার সাথে কথা বলে ঠিক করি, তারপর না হয়ে যাব। ও আসবে ঠিকই, কিন্তু তোর সাথে কোনো কথা বলবে না, তুই পালা। আমি তোর কথার কিচ্ছু বুঝতে পারছি না। ও আসবে কিন্তু কথা বলবে না কেন? কারণ কারণ ও মারা গেছে, আর তাও আজ থেকে 5 বছর আগে। কি? তাহলে আমি কার সাথে এলাম? বনের মধ্যে গরুর গাড়িতে ওটা কে ছিল? অতীন কথা শেষ করতে না করতেই বাড়ির দিকে একটা গরুর গাড়ি আসতে দেখা গেল। ক্যাচর ক্যাচর শব্দে পরিবেশটা ক্রমে ভারী হয়ে উঠল। গরুর গাড়ি থেকে নেমে এলো সেই আপাতমস্তক চাদরে ঢাকা লোকটি। এরপর চাদরটা এক টানে খুলে ফেলল। তাতেই দেখা গেল সেই ভয়াল রূপ। মুখের ওপর একটা গভীর ক্ষত, যেন একটা গরুর গাড়ির চাকা তার মুখ বরাবর চলে গেছে। আমার মনিকাকে আর কত জ্বালাবি, আর কত কষ্ট দিবি ওকে? আমি? না না দাদা, আমি তো এই জমিটার কাজে এসেছি, আপনি আমাকে ভুল বুঝবেন না। পালা অতীন, পালা। লোকটা এক পা দুপা করে অতীনের দিকে আসতে শুরু করে। অতীনও পেছনে সরতে থাকে। জীবিত থাকতে আমাকে গ্রামের কিছু বখাটে ছেলেরা উত্ত্যক্ত করত, মোহন এটা সহ্য করতে না পেরে প্রতিবাদ করে, আর ওই বখাটেরা মোহনের ওপর দিয়ে গরুর গাড়ি টেনে নিয়ে ওকে বেড়ে ফেলে। জীবিত থাকতে মানে? মনিকা, তুইও কি? হ্যাঁ অতীন, আমিও মৃত। ওদের অত্যাচার থেকে বাঁচতে নিজের গায়ে আগুন চালিয়ে আমিও আত্মহত্যা করি। আর এরপর থেকে এ বাড়িতে কেউ আসলে মোহন তাকে ওই বখাটে ছেলে মনে করে। মনিকা কথা শেষ করার আগেই অতীনের ঠিক সামনে এসে হাজির হয় মোহন। তার গায়ের জমাট বাঁধা রক্তের গন্ধে শ্বাস বন্ধ হয়ে যেতে থাকে অতীনের। না, আমি মনিকাকে উত্ত্যক্ত করতে আসিনি, আমি ওর বন্ধু অতীন, আমাকে মারবেন না, আমি খারাপ না। মোহন যেন অতীনের কোনো কথাই শুনছে না। তার ঢিলে ঢালা শার্টের আড়াল থেকে বের হলো একটা ধারালো ছোরা, আর সেটা মুহূর্তে ওপরে তুলল মোহন। এরপর সাই করে নেমে এলো অতীনের দিকে, সাথে সাথে অতীনকে একটা হাত ছটকা মেরে পাশে সরিয়ে দিল, আর ওই ছুরিটা এসে গেঁথে গেল মনিকার বুকে। মনিকা! পালা অতীন, পালা। অতীন একবার চোখ তুলে তাকালো,
এরপর ঊর্ধ্বশ্বাসে অন্ধকার চিরে বন বাদার ভেঙে মিলিয়ে গেল। যখন অতীন বুঝতে পারে সে স্টেশনে পড়ে আছে। স্টেশন? আমি বেঁচে আছি? মনিকা, মোহন ওরা? না, আর এই গ্রামে এক মুহূর্তও নয়। নিপাত যাক ওই এক টুকরো জমি, আমার লাগবে না। খানিকক্ষণ পরেই ট্রেন এলো। অতীন ট্রেনে উঠে এই পর শিবপুরকে চির বিদায় জানিয়ে চলে গেল।